রাম নামে শুরু যার নাম তার রামেশ্বরম। শ্রী রামচন্দ্রের পৌরাণিক ইতিহাসের সাক্ষী হতে আর তার সাথে 4 ধামের মধ্যে একটি ও 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হলে আপনাকে আসতেই হবে রামেশ্বরম। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট 2 দিন 1 রাতের রামেশ্বরম ট্যুর প্ল্যান। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ধনুষ্কোটি কিভাবে ঘুরবেন, জ্যোতির্লিঙ্গ দর্শন কিভাবে করবেন, সবকিছু এই একটি ভিডিওতে। এই ভিডিওটি দেখার পর আমার রামেশ্বরমের 2টি এপিসোড দেখে নিলে আপনার এই তীর্থযাত্রা হয়ে উঠবে একেবারে সহজ ও সরল। তাহলে দেরি না করে শুরু করছি ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছাতে হবে রামেশ্বরম। কি করে পৌঁছাবেন? তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত রামানাথাপুরম জেলায় পাম্বান দ্বীপের উপর বিস্তীর্ণ শহর এই রামেশ্বরম। ট্রেনে করে ভারতের যে কোনো স্টেট থেকে আপনাকে আসতে হবে রামানাথাপুরম বা মান্ডাপাম স্টেশনে। বর্তমানে পাম্বান ব্রিজের কাজ চলায় কোনো ট্রেনই রামেশ্বরম পর্যন্ত যাচ্ছে না। বেশিরভাগ ট্রেন রামানাথাপুরম স্টেশনে লাস্ট দাঁড়ায়, আর কয়েকটা ট্রেন কিছুটা এগিয়ে মান্ডাপাম স্টেশনে দাঁড়ায়। আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে প্রতি সোমবার 12665 হাওড়া কন্যাকুমারী এক্সপ্রেস বিকেল 4:15-তে ছেড়ে পরের সারাটা দিন ট্রেনে কাটিয়ে তারপরের দিন ভোর 4:45-এ মাদুরাই জাংশন পৌঁছায়। এই ট্রেনে বর্তমানে স্লিপারের মূল্য 820 টাকা, এসি 3A-তে 2130 টাকা ও এসি 2A-তে 3080 টাকা জনপ্রতি খরচা হবে। আর অবশ্য করে ট্রেনের টিকিট 3 থেকে 4 মাস আগে কেটে রাখবেন, না হলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। এই মাদুরাই জাংশন থেকে 06651 রামেশ্বরম স্পেশাল লোকাল ট্রেন সকাল 6:50-এ প্রতিদিন মাদুরাই থেকে ছেড়ে 8:50-এ রামানাথাপুরম লাস্ট স্টেশনে পৌঁছায়। 70 টাকা জনপ্রতি টিকিট কেটে এই ট্রেন ধরে পৌঁছে যান রামানাথাপুরম। সোমবার বাদে যদি আপনারা সপ্তাহের অন্য কোনো দিন রামেশ্বরম যেতে চান তাহলে আপনাকে ট্রেনে করে প্রথমে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে এসে সেখান থেকে মেট্রো বা অটো বা ক্যাবে করে চেন্নাই এগমোর রেল স্টেশনে পৌঁছে সেখান থেকে রিজার্ভ ট্রেনে করে মান্ডাপাম বা রামানাথাপুরম স্টেশনে পৌঁছাতে হবে। রামানাথাপুরম স্টেশন থেকে বেরিয়ে লোকাল বাসে 50 থেকে 60 টাকা জনপ্রতি টিকিট কেটে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান রামেশ্বরম। অথবা আপনারা যারা মান্ডাপাম স্টেশনে নামবেন তারাও স্টেশন থেকে বেরিয়ে বাসে 45 টাকা আর অটো বা কোনো প্রাইভেট কারে 40 থেকে 45 মিনিটে পৌঁছে যান রামেশ্বরম। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে আসেন তাহলে আপনাকে রামেশ্বরমের নিয়ারেস্ট মাদুরাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হবে। এই ক্ষেত্রে ফ্লাইটের ভাড়া কলকাতা ও দিল্লি থেকে অ্যাপ্রক্স 8,000 টাকা ও মুম্বাই ব্যাঙ্গালোর থেকে অ্যাপ্রক্স 5,000 টাকা পড়বে। সেখান থেকে 2 থেকে 2,500 টাকা ক্যাব রিজার্ভ করে 180 কিলোমিটার 3 থেকে 4 ঘন্টায় পাড়ি দিয়ে পৌঁছে যান রামেশ্বরম। এই ক্ষেত্রে আপনি ফ্লাইটে করে চেন্নাই পৌঁছে একইভাবে চেন্নাই থেকে মান্ডাপাম ট্রেনে যেতে পারেন ও সেখান থেকে বাস বা অটো করে রামেশ্বরম চলে যেতে পারেন। আপনারা যে পথেই আসুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল রামেশ্বরম পৌঁছানোর, কারণটা ভিডিওর আগে গিয়ে বুঝতে পারবেন। এবার জেনে নিই কোথায় থাকবেন। রামেশ্বরমে আপনারা 2 জায়গায় থাকতে পারেন। আপনি যদি বাজেট ট্রিপে বেরিয়ে থাকেন তাহলে এই রামেশ্বরম মন্দিরের আশেপাশে 700 থেকে 800 টাকায় অনেক ধর্মশালার অপশন পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই ধর্মশালাতে 24 ঘন্টা চেক ইন টাইম থাকে, মানে আপনি যখন চেক ইন করবেন পরের দিন সেই টাইমেই চেক আউট করতে হবে। এছাড়া আপনারা যদি হোটেলে থাকতে চান তাহলে রামেশ্বরম বিচ রোডের আশেপাশে 1000 থেকে শুরু করে 3 থেকে 3,500 টাকার মধ্যে অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন। অনেক হোটেলে আপনারা 24 ঘন্টা চেক ইন অপশন পাবেন, তাই রুম রেট ও টাইমিং এর ব্যাপারে ভালোভাবে কথা বলে তবেই বুক করবেন। অনলাইনেও আপনারা বিভিন্ন হোটেলের অপশন পাবেন, তবে অবশ্য করেই চেষ্টা করবেন হোটেলটি মন্দির থেকে 500 থেকে 600 মিটারের মধ্যে নেবার, এতে আপনার মন্দির যাতায়াতে সুবিধা হবে। এবার জেনে নিই রামেশ্বরমে 2 দিন কিভাবে ঘুরবেন। ডে 1-এ আমি রেকমেন্ড করব এখানকার সমস্ত সাইট সিনগুলো ঘুরে দ্বিতীয় দিন মন্দির ঘুরুন। তাই সকাল সকাল হোটেলে পৌঁছে চেক ইন করে ব্রেকফাস্ট সেরে ফেলুন। মন্দির ও অগ্নিতীর্থমের আশেপাশে অনেক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবেন। ব্রেকফাস্ট সেরে অগ্নিতীর্থম থেকে বাঁদিকের বিচ রোড ধরে কিছুটা এগোলে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখান থেকে একটা অটো বুক করে নিন আজকের প্রথম পর্বের সাইট সিনের জন্য। প্রথমে আপনারা ঘুরে দেখুন রামারপাদম, পঞ্চমুখী হনুমান মন্দির, নটরাজ মেডিটেশন হল, এপিজে আব্দুল কালামের বাড়ি, পাম্বান ব্রিজ, বিনোদিনী তীর্থম, লক্ষ্মণ তীর্থম, রামকুণ্ড ও রাম লক্ষ্মণ সীতার মন্দির। এই সবকটি আপনারা একসাথে দেখতে পারবেন এবং এই সাইট সিনগুলোতে আপনার একটা অটো রিজার্ভে 1000 থেকে 1200 টাকা খরচা পড়বে। আর লাস্টে আপনারা ঘুরে আসবেন এখানকার ফেমাস ধনুষ্কোটি, যেটি সম্পর্কে আমি ভিডিওর আগে গিয়ে ডিটেলসে শেয়ার করছি। আর আপনারা যদি সোলো বা কাপল স্কুটিতে ঘুরতে চান তাহলে আপনারা 400 থেকে 500 টাকা পার ডে হিসেবে স্কুটি একদিনের জন্য ভাড়া নিয়ে 2.5 থেকে 3 লিটার পেট্রোল ভরে নিন সারাদিনের সাইট সিনের জন্য। আমি 2টো বাইক রেন্টাল শপের কন্ট্যাক্ট শেয়ার করলাম ডেসক্রিপশন বক্সে, যাদের এই মুহূর্তে গুগল রিভিউ ভালো আছে। আমি কোনো প্রমোশন করছি না, গুগল রিভিউর উপর ভিত্তি করে আপনাদের সুবিধার জন্য শেয়ার করে রাখলাম। আপনার পরিবহন মাধ্যম বেছে নিয়ে সবার প্রথমে 3 কিলোমিটার পাড়ি দিয়ে চলে যান প্রথম সাইট সিন রামারপাদম দেখতে। আমাদের আজকে ফার্স্ট সাইট সিন আমরা শুরু করছি রামারপাদম। এই রামারপাদম এমন একটা জায়গা যেখানে ভগবান শ্রীরাম এই জায়গায় দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে দেখেছিল যে শ্রীলঙ্কাতে কিভাবে যাওয়া যায়। এখানে এই মন্দিরটিতে আপনারা দেখতে পাবেন ভগবান শ্রী রামচন্দ্রের চরণ পাদুকা। সেই অনুযায়ী এই জায়গার নাম রামারপাদম। তো এই হচ্ছে সেই জায়গা। দেখো এখান থেকে আমাদের ওই যে রামেশ্বরমের মন্দিরটা দেখা যাচ্ছে,
আর পুরো এখান থেকে ওই দিকটা যেটা আছে ওই দিকটা শ্রীলঙ্কা আর ধনুষ্কটি। গল্পে আছে যে রামচন্দ্র এইখানে দাঁড়িয়ে ধনুষ্কটি দেখতে পেয়েছিল এবং ধনুষ্কটি থেকে শ্রীলঙ্কা যাওয়ার পথ যেটা হচ্ছে রাম সেতু, সেই রাম সেতু বানানোর পরিকল্পনা এখানে দাঁড়িয়ে করেছিল। ওইখান থেকে আমরা আসলাম, এই উপরে মন্দির, এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তো আমরা এখানে ক্যামেরাটা রাখবো, রেখে আমরা দেখে আসবো। রামারপাদম থেকে এবার 15 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যান রামেশ্বরমের ফেমাস পাম্বান ব্রিজ দেখতে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ফেমাস পাম্বান ব্রিজের উপর। এই ব্রিজটা হচ্ছে মেনলি বাস গাড়ি সমস্ত গাড়ি যাতায়াত করার জন্য। ওই দিকটায় আছে হচ্ছে আমাদের ফেমাস পাম্বান ব্রিজের রেল লাইন। চলো আমরা ওই দিকটায় যাব। এই হচ্ছে সেই ফেমাস পাম্বান ব্রিজ। আমাদের কপালটা খারাপ, একটু না বেশ ভালোই খারাপ। অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে আমাদের ট্রেনটাও এই পাম্বান ব্রিজের উপর দিয়ে যাবে আর তোমাদেরকে একটা কিছু ইউনিক ভিউ দিতে পারবো এই ট্রেন জার্নির, বাট সেটা আর হলো না। কারণ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পাম্বান ব্রিজ পুরোপুরি বন্ধ। এটা একটা নতুন রেল লাইন তৈরি হচ্ছে। নতুন ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন হয়তো ট্রেনগুলো সব ওই নতুন ব্রিজ দিয়ে যাবে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে রেল লাইনটা তৈরি হয়েছে, এইটা পুরো রেল লাইনটা পুরনো। তো এই ব্রিজের উপর দিয়ে ট্রেনে চড়াটা একটা আলাদা থ্রিলিং এর ব্যাপার, সেটা বলে প্রকাশ করা যাবে না। তোমরা এই যে জায়গাটা দেখছো এটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার ব্রিজ। যখন কোনো বড় জাহাজ এখান থেকে পাস করে তো এই ব্রিজটা উপর দিকে উঠে যায়, মানে দুই দিক থেকে ভাঁজ হয়ে উপর দিকে উঠে যায়, এবং যখন জাহাজটা চলে গেল ওইদিকে বা ওদিক থেকে যখন এদিকে চলে আসলো তখন এবার ব্রিজটা বন্ধ হয়ে যায়। পাম্বান ব্রিজ থেকে রিটার্ন 8.5 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যান বিলন্দি তীর্থম, যার আরেক নাম বানগঙ্গা দেখতে। আমাদের নেক্সট যে ডেস্টিনেশনে এখন আসলাম এটার একটা ইন্টারেস্টিং স্টোরি। এই জায়গাটার নাম আগে বলি। এই জায়গাটার নাম হচ্ছে বানগঙ্গা, যেটার আরেকটা নাম হচ্ছে বিলন্দি তীর্থম। ये लंका से रावण का भाई जुट गया ना, यहाँ से प्लान कर लिया। प्लान करके लंका से सीधा देवी राम भवन लेके आने के टाइम सीधा अम्मा पानी पीने का, पानी पूरा समुद्र का साल्ट पानी है ना, राम भवन धनुष मार के समुद्र के अंदर मीठा पानी आता है। ভীষণ ইন্টারেস্টিং। তো আমরা ওই জায়গাটাতে যাচ্ছি। এইটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে গিয়ে সামনে একটা কুয়োর মতো আমরা দেখতে পাচ্ছি, যে জায়গাটা অ্যাকচুয়ালি শ্রীরামচন্দ্র বান মেরেছিল। এইখানে রামচন্দ্র তীর মেরেছিল, তীর মেরে সীতামার জন্য মিষ্টি জল পার করেছিল। এই যে এইটা হচ্ছে সেই মিষ্টি জল। ওই পার্টিকুলার এই কুয়োর মতো ছোট্ট জায়গাটা, ওইখানে জলটা নাকি মিষ্টি, খেতে মিষ্টি লাগে, আর কিন্তু সমুদ্রের জল তো নোনতা হয়। এটা সমুদ্রের জলটা টেস্ট করলাম, প্রচন্ড নোংরা। এবার ভিতরের জলটা একবার টেস্ট করে দেখবো কিরকম লাগে। এই জলটা কিন্তু একটু নুন নেই। মাথাটা ভিজিয়ে নিলাম, মাথাটা ঠান্ডা হয়ে গেল। এই জলটা খেলাম, এটা কিন্তু একটু মিষ্টি, একটুও নোনতা লাগছে না, মানে কিন্তু সমুদ্রের জলটা কিন্তু নোনতা ছিল, মানে অদ্ভুত। বানগঙ্গা দেখে 6 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যান লক্ষ্মণ তীর্থম ভ্রমণ করতে। নেক্সট ডেস্টিনেশন যেটাতে এসেছি সেটার নাম হচ্ছে লক্ষ্মণ তীর্থম। এই হচ্ছে সেই লক্ষ্মণ তীর্থম। চলো এর ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি আছে এর ভিতরে। এখান থেকে নেমে এই দিকটা হচ্ছে মন্দিরটা, এইখানে এই যে মন্দিরটা, আর এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে সাজানো, পিলারগুলো এত সুন্দর লাগছে, একটা আলাদা ভিউ এনে দিচ্ছে। আর ঠিক এই দিকটাতে এই হচ্ছে আসল জলাশয়। কথায় আছে লক্ষণ এইখানে তার পাপ ধুয়েছিল, এই জলাশয়ে লক্ষণ স্নান করে তার সমস্ত পাপ ধুয়েছিল রাবণ বধের পরে। তো তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মণ তীর্থ। এই লক্ষ্মণ তীর্থম থেকে বেরিয়ে পাশেই রয়েছে পঞ্চমুখী হনুমান মন্দির, আর রাস্তার উল্টো দিকে রয়েছে নটরাজ মেডিটেশন হল। তাই প্রথমে ঘুরে আসুন পঞ্চমুখী হনুমান মন্দির। পঞ্চমুখী হনুমান রূপ, আমাদের যে লর্ড হনুমান আছে সেই লর্ড হনুমানের পাঁচমুখী রূপ এখানে আছে, এবং তার সাথে আছে হচ্ছে আমাদের যে রাম সেতু তৈরি হয়েছে যে পাথর দিয়ে, সেই ভাসমান পাথর এইখানে মিউজিয়ামের মতো করে রাখা রয়েছে। চলো আমরা লর্ড পঞ্চমুখী হনুমানকে দেখে আসি। ভিতরে ফটোগ্রাফি একদম অ্যালাউড ছিল না, যে যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। যে পাথরটা তোমরা দেখলে, পাথরটা কিন্তু মানে একদম রাম সেতুর আমলের পাথর। আমরা দেখলাম জলে ভেসে রয়েছে, কিন্তু জলে ভাসার পাথরের ছবি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তোমরা যদি আসো অবশ্যই এখানে এসো। পঞ্চমুখী হনুমানজির মূর্তিটা কিন্তু ভিতরে অলরেডি আছে, আর বাইরে যেটা দেখলাম সেটা হচ্ছে পরে বানানো। ওইদিকে হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মন্দির, আর এইদিকে হচ্ছে নটরাজ মেডিটেশন হল।
তো এখানে শিবের যে নটরাজ রূপ, সেই নটরাজ রূপের একটা মূর্তি এখানে তুলে ধরা হয়েছে এবং জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। তোমরা যদি হনুমানজির মন্দির দেখতে আসো, সেই রাস্তার উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে এই মন্দিরটা। এখানে একবার এসে ঘুরে যেতে পারো, ভালো লাগবে। তো চলো এবার আমরা অটোতে উঠবো, অটোতে উঠে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো। এই নটরাজ মন্দির থেকে 300 মিটার হেঁটে বা আপনার অটোতে চেপে পৌঁছে যান রামার তীর্থম ও রাম লক্ষ্মণ সীতার মন্দির দেখতে। লক্ষ্মণ কুণ্ড যেখানে ছিল সেখান থেকে আরেকটুখানি সামনে এগিয়ে ডানাতে পড়ে যাচ্ছে হচ্ছে রামকুণ্ড। রামকুণ্ড হচ্ছে এদিকে, যেখানে রাম রাবণকে হত্যা করেছিল। তো সেই পাপ ধোয়ার জন্য রাম এখানে স্নান করেছিল, স্নান করে তার পাপ ধুয়েছিল। ঠিক তার উল্টো দিকেই আছে হচ্ছে এইটা রাম লক্ষ্মণ এবং সীতার মন্দির। তো চলো আমরা দুটোতেই একবার করে ঘুরে আসবো। এই যে দেখছো, এটা পুরোটা একটা জলাশয়। এই জলাশয়ের মাঝখানে একটা সুন্দর একটা স্তম্ভ টাইপের বানানো রয়েছে। এই জলাশয়টা দেখা হয়ে গেল, যেখানে রাম স্নান করেছিল, সমস্ত পাপ ধুয়েছিল। তো এবার আমরা যাবো হচ্ছে রাম লক্ষ্মণ এবং সীতার মন্দির। দেখো ভিতরটা কত সুন্দর করা রয়েছে, কত সুন্দরভাবে সাজানো নকশা। পিছনে অ্যাকচুয়ালি মন্দিরটা মনে হচ্ছে। চলো এই দিকটা ভিতরটা যাই। এখান থেকে বেরিয়ে আপনারা এপিজে আব্দুল কালামের বাড়ি ঘুরে অগ্নিতীর্থমে রিটার্ন করে অটোটিকে ছেড়ে দিন। এই অগ্নিতীর্থমের আশেপাশে অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে, যেখানে 150 থেকে 200 টাকা জন প্রতিতে দুপুরের লাঞ্চ করে নিতে পারবেন। এখানে সমস্ত জায়গাতেই কিন্তু আপনি ভেজ খাবারের অপশন পাবেন। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আপনারা ওই একই অটো স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করুন ধনুষকোটির জন্য। অটো রিজার্ভ আপনার 1200 থেকে 1500 টাকা পড়বে। আর যদি আপনি একা ট্রাভেল করেন তাহলে 500 থেকে 600 টাকা পার হেড অটোতে খরচা হবে। রামেশ্বরম থেকে অটো বা ক্যাবে করে ধনুষকোটি যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। আর যদি আপনারা আমাদের মতো পাবলিক বাসে যান তাহলে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। এই ধনুষকোটি যাওয়ার পথে আরো দুটো দর্শনীয় স্থান পড়বে। সবার প্রথমে পড়বে বিভীষণ মন্দির বা কথান্ডা রামার টেম্পল। পুরাণ মতে শ্রী রামচন্দ্র এখানে দাঁড়িয়ে রাবণ বধ করার পর বিভীষণকে লঙ্কার দায়িত্ব সঁপেছিল। এখানে আপনারা মন্দিরের ভিতরে রাম লক্ষ্মণ সীতা হনুমানের সাথে বিভীষণেরও মূর্তি দেখতে পাবেন। আর এরপর ধনুষকোটির দিকে 10 কিলোমিটার এগিয়ে দেখতে পারবেন প্রাচীন ধনুষকোটি শহর, যেখানে একসময় ছিল ঘরবাড়ি, স্কুল, চার্চ, এমনকি রেল স্টেশন পর্যন্ত। কিন্তু 1964 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে এই পুরো শহর একেবারে নিশ্চিহ্ন হয়ে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ধনুষকোটির উদ্দেশ্যে রামেশ্বরম থেকে লাস্ট বাস বিকেল 4টেতে ছাড়ে, যেটিতে গেলে এই দুটি উল্লেখ্য জায়গা দেখতে পারবেন না। তাই আমি রিকমেন্ড করব 12টার মধ্যে বাসে উঠে পড়ুন, সাইট সিন দেখে 5টায় রিটার্ন ধনুষকোটি থেকে বাসে ফিরে আসুন। ধনুষকোটিতে পর্যটকদের ঘিরে সুযোগ সুবিধার অনেক উন্নতি হয়ে থাকলেও এখানে কিন্তু আজও বিকেল 5টার পরে আসা যাওয়া অ্যালাউ নয়। আর পাবেন না মোবাইল ফোনেরও নেটওয়ার্ক। তো ফাইনালি আমাদের রামেশ্বরমের মেন অ্যাট্রাকশন ধনুষকোটি। ধনুষকোটি হচ্ছে আমাদের সাউথার্ন ইন্ডিয়ার লাস্ট রোড, মানে এই রাস্তার পরে আর কোনো রাস্তা নেই। এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা সোজা হয়ে একদম গোল করে আবার এই রাস্তাটা সোজা চলে গেল। আর এই দিকে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আর এই দিকে হচ্ছে আমাদের ভারত মহাসাগর। দেখো দুটো জলের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারবে। দেখো ভারত মহাসাগর কতটা ঢেউ খেলছে, আর এই দিকে দেখো বঙ্গোপসাগর কোনো ঢেউ নেই, জাস্ট নর্মাল। ভগবান শ্রীরামচন্দ্র কীভাবে সীতামাকে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করেছে তার পুরো গল্প আমরা ছোটবেলায় সবাই শুনেছি। আর এই হচ্ছে সেই রাম সেতু, বানর সেনারা মিলে এই সেতু তৈরি করেছিল। এই রাম সেতু করে শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কায় গেছিল এবং সীতামাকে উদ্ধার করে নিয়ে এসেছিল। ধনুষকোটি থেকে ফিরে আপনারা অগ্নিতীর্থমের বিচের কাছে এসে অটোটিকে ছেড়ে দিন আর এখানকার স্পেশাল ফাস্ট ফুড ট্রাই করতে পারেন। মন্দিরের আশেপাশে একটু ঘুরে রাতের ডিনার সেরে একেবারে হোটেলে চলে যান। আপনি যদি স্কুটি ভাড়া নিয়ে থাকেন তো সেটিকে ফেরত দিয়ে দিন আর এইভাবে আজকের দিনটিকে শেষ করুন। ডে 2তে আপনাদেরকে সকাল সকাল স্ফটিক লিঙ্গম দর্শন করে অগ্নিতীর্থম ও 22 কুণ্ডে স্নান করে রামেশ্বরমের প্রধান আকর্ষণ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবে। তাই সকাল 4:30-র মধ্যে হোটেল থেকে চোখ মুখ ধুয়ে পরিষ্কার জামাকাপড় পরে বেরিয়ে পড়ুন সবার প্রথমে স্ফটিক লিঙ্গম দর্শন করতে। এই স্ফটিক লিঙ্গম সকাল 5টা থেকে 6টা পর্যন্তই একমাত্র দেখার সুযোগ পাবেন। তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের ঠিক অপোজিটে আমাদের এখানে লকার রুম আছে। স্ফটিকলিঙ্গ দর্শন করার জন্য আমরা এই মন্দিরটাতে যাব, কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে মোবাইল এবং সমস্ত কিছু মোবাইল বাইরে লকার রুমে রেখে দিতে হবে। কোনো কিছু অ্যালাউড না, খালি হাতে যেতে হবে, দর্শন করতে হবে এবং চলে আসতে হবে। চলো আমরা দর্শনটা কমপ্লিট করে তোমার সাথে কথা বলছি। স্ফটিকলিঙ্গ দর্শনের জন্য আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কেটে তবেই ঢুকতে পারবেন। বর্তমানে রামেশ্বরম টেম্পলের ভিতরে শিবলিঙ্গের উপর এই স্ফটিককে রেখে পুজো করা হয়, তাই এর নাম স্ফটিক লিঙ্গম।
আমরা স্ফটিকলিঙ্গম দর্শন করে মন্দিরের ভিতরের প্রাচীন কারুকার্যগুলো উপভোগ করছিলাম। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম এই মন্দিরের প্রতিটি পিলারের নকশা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। স্ফটিকলিঙ্গম দেখে সকালবেলা অগ্নিতীর্থম থেকে এক সুন্দর সূর্যোদয় দেখতে পারবেন। এরপর আপনারা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে লাগেজ গুছিয়ে রুম চেক আউট করে ফেলুন সকাল 9টার মধ্যে। একটা নতুন বা পরিষ্কার কাঁচা জামা কাপড়ের সেট ও গামছা নিয়ে বাকি লাগেজগুলো হোটেলের রিসেপশনে রেখে বেরিয়ে পড়ুন স্নান ও জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। আমাদেরকে প্রথম অগ্নিতীর্থমে স্নান করতে হবে। অগ্নিতীর্থমে স্নান করার পরে সোজা যে রাস্তাটা যাব সেই রাস্তাতে পড়বে হচ্ছে পূর্ব দিকের গেট। 22 কুণ্ডে স্নান করার জন্য পূর্ব দিকের গেট থেকে ডান দিক নিয়ে বাঁ দিকে আসলে পড়বে হচ্ছে এই উত্তর দিকের গেট। দেখো লেখা আছে এখানে ওয়ে টু তীর্থম বাথিং, মানে 22 কুণ্ডে স্নান করার জন্য এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। এখান থেকে না ঢুকলে কিন্তু তোমরা 22 কুণ্ডে স্নান করতে পারবে না। যে জামা কাপড় পরে আমরা অগ্নিতীর্থমে স্নান করছি তোমরা সেই জামা কাপড় পরে এই 22 কুণ্ডে স্নান করতে পারো, কিন্তু এই জামা কাপড় পরে ভেজা অবস্থায় মন্দিরের ভিতরে ঢোকা যাবে না। তো তার জন্য কি করতে হবে, 22 কুণ্ডের ভিতরে স্নান করতে হবে, করে তারপরে বাইরে এসে একদম মন্দিরের উল্টো দিকে অনেক লকারের জায়গা অপশন আছে, যে লকারে আমরা আমাদের জামা কাপড় এবং আমাদের যে মোবাইল বা আদার সামগ্রী আছে সেগুলো রেখে আমরা মন্দিরের ভিতরে পরিষ্কার জামা কাপড় পরে ঢুকতে পারবো। তার জন্য আমাদেরকে একটা এক্সট্রা জামা কাপড় আনতে হবে, যেটা পরে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করবো, এবং পরিষ্কার জামা কাপড় কাঁচা জামা কাপড় আনতে হবে। হ্যাঁ, लॉकर का कितना पैसा? 50 रुपये। कितना टाइम के लिए? दर्शन टाइम। एक लॉकर में सब आ जाएगा ना। तो देखो এই যে আমাদের লকার, এই একদম মন্দিরের পাশেই কিন্তু লকারটা রয়েছে। এখানে লকারে আমাদের একটা চাবি দিয়ে দেওয়া হবে, এবং সেই চাবির লকারের মধ্যে আমাদের এই সব যত আগে আছে জামা কাপড় এক্সট্রা নিয়ে এসেছি সেগুলো সব এর মধ্যে ভরে দেবো। অগ্নিতীর্থম থেকে 22 কুণ্ডে স্নান করার পর যখন চেঞ্জিং রুম লাগবে ড্রেস চেঞ্জ করার জন্য, তখন এখানেই চেঞ্জিং রুম অ্যাভেলেবেল আছে। বাথরুম, রেস্টরুম পার পার্সন 20 টাকা, এর ভিতরেই অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা। এই 22 কুণ্ডের জলকে খুব পবিত্র মানা হয়। বাড়িতে কেউ যদি এই জল নিয়ে যেতে চাও, এই যে দেখো ছোট ছোট কন্টেনার বিক্রি করে, এই ছোট ছোট কন্টেনারে করে চাইলে স্নান করার সময় জল তোমরা নিয়ে যেতে পারো বাড়িতে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইখানে 22 কুণ্ড স্নান করার জন্য 25 টাকা করে পার হেড মাথা পিছু দিতে হবে। এর ভিতরে যারা পান্ডা কাজ করে, যারা আমাদের মাথার উপর জল ঢালবে, কুয়ো থেকে বালতি করে জল নিয়ে মাথার উপর ঢালবে, তারা এই কাজটা করার জন্য 25 টাকা নেয়। তো 25 টাকা মাথা পিছু এখানে খরচা আছে। লকারে সমস্ত কিছু গুছিয়ে রাখুন। প্রথমে অগ্নিতীর্থমে স্নান করুন, তারপর চলে যান 22 কুণ্ডে স্নান করার জন্য। অগ্নিতীর্থম থেকে স্নান করে বেরিয়ে গোমাতাকে খাবার খাইয়ে 20 টাকা দিয়ে একটা কন্টেনার নিয়ে সোজা চললাম 22 কুণ্ডে স্নান করতে। কথায় আছে এই 22 কুণ্ডে স্নান করা প্রায় তপস্যা করার সমান। তাই আমি এই 22 কুণ্ডে স্নান করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান ছাড়া কিছুই মনে করছি না। স্নান সেরে মন্দির থেকে বেরিয়ে লকার থেকে নতুন জামা কাপড় নিয়ে চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে ভোলে বাবার নাম নিতে নিতে চলে যান জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এই দর্শনের অনুভূতি অন্যরকম, যেটি কোনোভাবেই ক্যামেরা বন্দি করা যাবে না। আপনাকে সশরীরে এসে তার স্বাদ নিতে হবে। এই জ্যোতির্লিঙ্গ দর্শনের একটি নর্মাল লাইন রয়েছে আর একটি স্পেশাল লাইন। নর্মাল লাইনে কোনো টাকা লাগে না, তবে একটু বেশি সময় লাগে দর্শনের জন্য। আর স্পেশাল দর্শনের জন্য 200 টাকা দিয়ে টিকিট কাটলে খুব তাড়াতাড়ি প্রায় 30 মিনিটের মধ্যেই দর্শন করে ফিরে আসতে পারবেন। জ্যোতির্লিঙ্গ দর্শনের টাইমিং বর্তমানে সকাল 5টা থেকে দুপুর 1টা ও দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরে 2টি শিবলিঙ্গ আছে, একটি বিশ্বলিঙ্গম আর একটি রামলিঙ্গম। রামলিঙ্গমটি সীতামা নিজের হাতে বানিয়েছিলেন, আর বিশ্বলিঙ্গমটিকে বজরংবলী কৈলাস থেকে নিয়ে এসেছিলেন। এছাড়াও রামেশ্বরমের মন্দিরের ভিতরে করিডোরগুলো হলো পৃথিবীর সবচেয়ে লম্বা করিডোর, আর প্রায় 1212টি পিলার আছে এই বাইরের করিডোরগুলোতে। দর্শন ও মন্দির ঘোরা কমপ্লিট করে হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ুন বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনাদের যদি প্রথম দিন রামেশ্বরমে পৌঁছাতে একটু লেট হয়ে যায়, তাহলে আপনারা প্রথম দিন সাইট সিনে না ঘুরে অগ্নিতীর্থম ও 22 কুণ্ডে স্নান করে জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, আর পরের দিন ভোরবেলা স্ফটিকলিঙ্গ দর্শন করে তারপর সাইট সিন স্টার্ট করুন। এবার জেনে নিই বাড়ি ফেরার উপায় সম্পর্কে। রামেশ্বরম থেকে আপনারা কোনো ডিরেক্ট ট্রেন কলকাতার উদ্দেশ্যে পাবেন না। আপনারা ভারতের যেখানে যান না কেন, হয় মাদুরাই থেকে অথবা সবচেয়ে ভালো চেন্নাই হয়ে বাড়ি ফিরুন। রামেশ্বরম থেকে মাদুরাইয়ের বাস পেয়ে যাবেন রোজ 1 ঘন্টা অন্তর অন্তর, আর মাদুরাই থেকে ট্রেন অথবা ফ্লাইটে করে বাড়ি ফিরে আসতে পারেন। যদি চেন্নাই হয়ে ফেরেন তাহলে রামেশ্বরম থেকে বাস বা অটো অথবা প্রাইভেট ক্যাবে করে পৌঁছে যান মণ্ডপম স্টেশন। মণ্ডপম স্টেশন থেকে প্রতিদিন চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন চলাচল করে। আপনি ফেরার টিকিট যেটাই কাটুন না কেন, সেগুলি কম করে 5টা বা 6টার পর শিডিউল করবেন, কারণ মন্দির দর্শন করে খাওয়া দাওয়া সারতে 4টে বেজে যাবে।
এবার আসি বাজেটে। যেহেতু রামেশ্বরমে ডিরেক্ট কোনো ট্রেন নেই, তাই এই বাজেটে ট্রেনের আপ ডাউনে স্লিপারের ব্রেক জার্নির টিকিট মাথাপিছু আনুমানিক 1000 টাকা করে 2000 টাকা, এক রাতের একটা হোটেল বাবদ 1000 টাকা, রামেশ্বরমে সাইট সিনের অটো বাবদ 1200 টাকা, ধনুষ্কোটি ঘোরার জন্য বাসের ভাড়া 30 টাকা ধরে যাওয়া ও আসা মিলে 60 টাকা, মন্দিরে স্ফটিকলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ দর্শন বাবদ টিকিট 250 টাকা, 2 দিনের খাওয়া খরচা বাবদ আনুমানিক 500 করে মোট 1000 টাকা ও অতিরিক্ত আরো 500 টাকা খরচা হাতে ধরে একজন সোলো ট্রাভেলারের মোট 6000 টাকা খরচা হবে। এটাই যদি আপনারা গ্রুপে করেন তাহলে হোটেল ও অটো সাইট সিনের টাকা ভাগ হয়ে আনুমানিক 5000 টাকা জনপ্রতি খরচা হবে। এখানে বলে রাখি, আপনি যদি ধনুষ্কোটি ভ্রমণ অটো রিজার্ভ করে করেন তাহলে সোলো ট্রিপের 1500 টাকা বেশি খরচা হবে ও গ্রুপে অতিরিক্ত 1500 টাকা ভাগ হয়ে যাবে। আশা করছি আমি আপনাদেরকে সঠিক তথ্য ও হিসাব দিয়ে এই পুরো ট্যুর প্ল্যানটাকে সাজিয়ে তুলতে পেরেছি। অনেক পরিশ্রম করে এই ভিডিওটি বানাচ্ছি, ভালো বা খারাপ যেমনই লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটি ট্রাভেল সিরিজে। টেক কেয়ার, বাই বাই।